শেষ হলো বঙ্গভবনের শাহাবুদ্দিন অধ্যায়, স্পিকার হাফিজ উদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বাংলাদেশের শুল্ক পরিস্থিতির পরিবর্তন হবে না, বাণিজ্য মন্ত্রী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও সংকট, ভোগান্তিতে যানবাহন চালকরা। ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে নির্মাণাধীন পদ্মাতীর রক্ষা প্রকল্প, ক্ষতিগ্রস্ত প্রায় 2 কিলোমিটার বাঁধ। আসসালামু আলাইকুম, আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবশেষে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকাল 4:15টায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই বিতর্কিত রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দেন। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর শাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। তবে সে দফায় রক্ষা পান তিনি। তাকে নিয়ে হাস্যরস হয় সামাজিক মাধ্যমে। গত কয়েকদিন ধরে তার পদত্যাগের গুঞ্জন ছিল টক অব দি কান্ট্রি। এর আগে তার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারই বঙ্গভবন ছাড়ছেন শাহাবুদ্দিন। এদিকে শাহাবুদ্দিনের ইস্তফার খবরে সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে শুক্রবার সকালে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ ভবন এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো পদ ছেড়েছেন, এর পরের আনুষ্ঠানিকতা কি এবং এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি আছে জানাবেন? আমরা দেখেছি যে এখন থেকে প্রায় 30 মিনিট আগে রাষ্ট্রপতির সামরিক সচিব তার যে পদত্যাগপত্র রয়েছে সেই পদত্যাগপত্রটি নিয়ে সংসদ ভবনে আসেন এবং সংসদ ভবনের যে মূল ভবনটি রয়েছে সেই ভবনের ভেতরে তার গাড়িগুলো প্রবেশ করে। তখনও স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ ভবনে আসেননি। কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি যে তিনি তার যে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছেছেন। যেহেতু 5টার সময় সংবাদ সম্মেলন করার কথা এবং সংবাদ সম্মেলনের যেই নোটিশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণপূর্বক সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ তিনি সেখানে রাষ্ট্রপতির যে পদত্যাগপত্রটি তার কাছে এসেছে সেই পদত্যাগপত্রটি তিনি গ্রহণ করবেন। গ্রহণ করার পরে এসে এখানে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন। যেহেতু রাষ্ট্রপতির অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে স্পিকারের, সেহেতু তিনি যখন এখানে সংবাদ সম্মেলন করবেন সেখানে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবেই সংবাদ সম্মেলন করবেন। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যেই নিরাপত্তা প্রোটোকল রয়েছে সেই নিরাপত্তা প্রোটোকল এরই মধ্যে জাতীয় সংসদ ভবনে এসে পৌঁছেছে এবং রাষ্ট্রপতিকে বহনকারী যেই নির্দিষ্ট গাড়ি রয়েছে সেই গাড়িটিও এখানে এসেছে এবং তার যে নিরাপত্তা এসএসএফ সদস্য রয়েছে তারাও এসে পৌঁছেছে। এবং আমরা দেখছি আমরা যে সংবাদ সম্মেলন যেখানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের যে শপথ কক্ষ, সেই শপথ কক্ষে পুরো নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে এসএসএফের নিয়ন্ত্রণে চলে গেছে। এখানে প্রত্যেককে ভেতর প্রবেশ করার ক্ষেত্রে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে এরই মধ্যে হয়তো অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তবে সেই জন্য আসলে আনুষ্ঠানিক যেই ব্রিফিং সেই ব্রিফিং পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই ব্রিফিংয়েই আমরা যতটুকু জানতে পেরেছি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নিজে এখানে ব্রিফিং করবেন এবং এখানকার যে নিরাপত্তা প্রোটোকল সেই নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বলা যাচ্ছে তিনিই হয়তো এখানে ব্রিফিং করবেন এবং সেই ব্রিফিং হলে আমরা জানতে পারবো যে চূড়ান্তভাবে কি হলো। আদিবা, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য সংসদ ভবনের শপথ কক্ষ থেকে। জানছিলাম রাষ্ট্রপতির পদত্যাগের খবর। বঙ্গভবন এলাকার সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, শাহাবুদ্দিনের পদ ছাড়ার পর বঙ্গভবন এলাকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। পদত্যাগ ইতিমধ্যে হয়ে গেছে সেটি জানেন, তবে বঙ্গভবন এলাকার যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে। আগের থেকে মূলত গাড়ির চাপ আরও বেড়েছে আমরা যেটা খেয়াল করছি।
বিকেলের এই অংশে এসে, এবং এই বঙ্গভবনের বাইরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো। অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা বা উপস্থিতি কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীদের সেরকম কিছু চোখে পড়ছে না আমাদের। সব কিছুই স্বাভাবিক রয়েছে, এবং সকাল থেকে যে জল্পনা কল্পনা চলছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, ইতিমধ্যেই তিনি সেটি করে ফেলেছেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, এবং তিনি 90 দিন পর্যন্ত থাকতে পারবেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে, এবং এই 90 দিনের মধ্যেই একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংবিধান অনুযায়ী, এবং সরকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে, সে প্রক্রিয়াতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং দায়িত্বভার গ্রহণ করবেন বলেই আমরা জানি এবং জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানকার যে সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থা স্বাভাবিকই রয়েছে এখন পর্যন্ত। এবং ইতিমধ্যে আপনি জানিয়েছেন আমাদের দর্শকদের যে চিকিৎসার জন্য বিদেশ সফর করেছিলেন আমাদের বাংলাদেশের যে জাতীয় সংসদের স্পিকার, তিনি তার সফর সংক্ষিপ্ত করেই তিনি এসেছেন এবং তিনি একটি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদ ভবনে। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে সেই সংবাদ সম্মেলনে কথা বলবেন এবং বাকি বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল সর্বশেষ। বঙ্গভবন থেকে সবশেষ খবর জানছিলাম। ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে 860 কোটি টাকার নির্মাণাধীন পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 কিলোমিটার বাঁধ। হুমকিতে শত শত ঘরবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পদ্মার বুকে জেগে ওঠা ডুবোচর বদলে দিয়েছে নদীর গতিপথ। এতে বর্ষা মৌসুমে তীব্র স্রোত আঘাত হানছে জাজিরা প্রান্তে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। দানের বেলায় যেমন উদার, ভাঙনেও তেমনি নিষ্ঠুর পদ্মা। বর্ষা এলেই রুদ্রমূর্তি। গেল বছর জাজিরায় 3 শতাধিক বসতবাড়ি, বিস্তীর্ণ এলাকার ফসলি জমিসহ নানা স্থাপনায় ভয়াল থাবা রাক্ষসী পদ্মার। এবারও একই আতঙ্ক। গাং তো ভাঙনের খেলা খেলছে, সেই সঙ্গে কপালও ভাঙছে। ঠেকায় কে? এমন হতাশা নদীপাড়ের মানুষের। নদীটা যদি মধ্যে দিয়ে গভীর থাকতো, কাটালদা স্রোতরা মাঝখানটা এনে যায় চলে যেন আমরা একটু আশ্রয় পাইতাম। 5টা ভাঙ্গা দিছে, আমার রথের কিছু নাই, এখন বাংলা তো কই যাই কইতারি না। একসময় যে বাঁধ নতুন আশা জাগিয়েছিল, এখন তা আশা নিরাশার দোলাচলে। সর্বনাশা পদ্মার ভাঙনে, অব্যবস্থাপনার কারণে। তলদেশে ভরাট হয়ে জেগে ওঠা ডুবোচরে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। আগ্রাসী রূপ বেড়ে চলেছে তীর ঘেঁষে। ভাঙনে প্রায় 2 কিলোমিটার বাঁধের ক্ষতি। উদ্বিগ্ন নদী তীরের বাসিন্দারা। কত দূরস্থ যদি কাজকর্ম করতো তাহলে আমরা একটা আশাবাদী থাকতে আর পারতাম। কাম হচ্ছে ধীরে ধীরে। ভালো করে যদি চর কাটটা না দেয় তাহলে আমাকে এবারেও টিকার কোনো সম্ভাবনা নাই। মারাত্মক ঝুঁকিতে শরীয়তপুরের জাজিরার পদ্মার ডান তীর রক্ষা বাঁধ। 860 কোটি টাকার নির্মাণাধীন প্রকল্প। নদীর সাথে আমরা একসাথে তাল মিলে আমরা চলতে চাই। নদীটি সংরক্ষণ একটি অনেক ব্যয়বহুল একটা বিষয়, সেক্ষেত্রে বাজেটেরও কিছুটা থাকে। সে কারণে দেখা যাচ্ছে যে যতটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং যেটুকু না করলে না ঠিক ততটুকুই আমরা প্রোটেকশন দিই। বুকে ডুবোচর, তীরে ভাঙনের চাপ। নদীর চিরন্তন পথ ফিরিয়ে আনা এবং মূল্যবান সম্পদ রক্ষায় খনন জরুরি বলে মনে করেন ভাঙনের শিকার, পদ্মার গর্জনে হুমকিতে থাকা এসব মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি অন্ধ দলীয়করণে বিশ্বাসী নয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহীকে এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন তিনি। দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীতে 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের 3 দিন ব্যাপী
ফ্রি হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, গত 22 জুলাই থেকে 3 দিন ব্যাপী এই কার্যক্রম পরিচালনায় রাজশাহীর পাশাপাশি চীনের 4 জন চিকিৎসক অংশ নেন। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2600 জন শিশু শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। সার্বিক কার্যক্রমে সহায়ক টিম হিসেবে কাজ করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিহাদ নামে এক কিশোরের বিরুদ্ধে। পুলিশ জানায়, রোববার কিশোর মাহাদি হাসান জিহাদ শিশুটিকে গাছ থেকে পেয়ারা পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিচার চাওয়ায় শিশুটির পরিবারকে ভয় ভীতি দেখিয়ে 5 দিন ধরে অবরুদ্ধ করে রাখে জিহাদের পরিবার। খবর পেয়ে গতকাল রাতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। শিশুটির পিতা বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি জিহাদ পলাতক রয়েছে। লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। বেলা 11টায় বাগেরহাটের রামপাল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে এ ট্যাঙ্কি বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, সুপেয় পানির তীব্র সংকটে থাকা উপকূলের মোংলা ও রামপালের দরিদ্র মানুষের মাঝে আপাতত 3000 পানির ট্যাঙ্কি বিতরণ করা হচ্ছে। নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীর পরিবর্তে বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এ সময় উপস্থিত ছিলেন। নাটোরের বড়াইগ্রামে গৃহহীন শতবর্ষী মা ও মেয়েকে নতুন টিন শেডের ঘর বানিয়ে দিল স্বেচ্ছাসেবী একটি সংগঠন। দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাদাত উল্লাহ নূর নবনির্মিত ঘরটি হস্তান্তর করেন। এলাকাবাসী জানায়, গড়মাটি গ্রামের শতবর্ষী ফাতেমা খাতুন তার একমাত্র বিধবা মেয়ে মানিকজান এলাকার মানুষের সাহায্যে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ঝড়ে তাদের বসত ঘরটি ভেঙে পড়ে যায়। গণমাধ্যমে বিষয়টি আসার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। শেষ হলো বঙ্গভবনের শাহাবুদ্দিন অধ্যায়, স্পিকার হাফিজ উদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বাংলাদেশের শুল্ক পরিস্থিতির পরিবর্তন হবে না, বাণিজ্য মন্ত্রী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও সংকট, ভোগান্তিতে যানবাহন চালকরা। ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে নির্মাণাধীন পদ্মা তীর রক্ষা প্রকল্প, ক্ষতিগ্রস্ত প্রায় 2 কিলোমিটার বাঁধ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।